যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি সহ শ্রোতাবৃন্দ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জয় বড়ুয়া, ছদ্মনাম চট্টগ্রাম থেকে বলছি। আমি অনেক আগে থেকেই ভূত এফএম শুনছিলাম। একটা সময় মাঝখানে অনেক বছর শোনা হয়নি, কিন্তু বিগত কিছুদিন যাবৎ ইউটিউবে আবার আমি আপনাদের এপিসোডগুলো শুনি। অনেক আগে থেকেই ভাবতাম আপনার কাছে কিছু ঘটনা পাঠাবো, কিন্তু সিলেক্ট করবেন কিনা সেটা ভেবে আর পাঠাইনি। পরে ভাবলাম লিখে দেখি, বাকিটা আপনার ওপর। আসলে এই বিজ্ঞানের ছাত্র হওয়ায় কখনোই সব প্যারানর্মাল বিষয় তেমনটা বিশ্বাস করতাম না। ইনফ্যাক্ট স্রষ্টার অস্তিত্বেও সন্দেহ ছিল, কিন্তু বর্তমানে আমি স্রষ্টা বা তার অস্তিত্বে সম্পূর্ণ বিশ্বাসী বলতে পারেন। আমি প্রমাণ পেয়েই তাদের অস্তিত্বে বিশ্বাস করতে শিখেছি। মূল ঘটনায় আসি। সালটা 2007। আমি তখন এসএসসি পরীক্ষার্থী। স্থানীয় একটা স্কুলের ভালো ছাত্র ছিলাম। একজন মুসলিম মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল এবং একটা পর্যায়ে কিছু সমস্যার কারণে আমার বাবা আমাকে চকরিয়ায় পাঠিয়ে দেন এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলটা কক্সবাজার জেলার শীর্ষ স্কুল ছিল। অনেকেরই সেটা জানার কথা। সুতরাং বিভিন্ন জায়গা থেকে লেখাপড়া করতে আসতো ওখানে ছেলেমেয়েরা, বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, মহেশখালী ওই সব এলাকা থেকে ছেলেমেয়েরা বেশি আসতো। যেহেতু বছরের অর্ধেক সময়ে আমি ওখানে যাই, সেহেতু আমার কোনো বন্ধু বান্ধব ছিল না। ওখানকার ছাত্রাবাসে আমি উঠি। হঠাৎ নতুন জায়গায় গিয়ে আমি স্বাভাবিকভাবেই মানসিকভাবে কষ্টে ছিলাম। ওরকম কারোর সাথে কথাবার্তা বলতাম না। হোস্টেল আর আমার সিটের 2 সিট পরেই একটা ছেলে ছিল, তার নাম অংস্রো। হ্যাঁ রাসেল ভাই, ওর নাম ছিল অংস্রো। আমার মনে হচ্ছে এটা ম্রো হবে, কারণ তাই মনে হচ্ছে আমি ম্রো ধরেই পড়ছি। ম্রো সম্প্রদায়ের ছেলে ছিল। আমি যাবার পরে দেখতাম ও সবসময় চুপচাপ থাকতো, কারোর সাথে তেমন কথাবার্তা বলতো না, সবসময় একা একা থাকতো। এবং ওর বয়স একটু বেশি ছিল, অথচ হোস্টেলে থাকা প্রায় সবাই দুষ্টু মনের হয়। আমিও কম ছিলাম না। ফলে অল্প সময়ে আরও 2-4 জন আস্তে আস্তে সবার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। কমার্সের ছাত্র ছিল, তাই একবার পরীক্ষার হলে ও আমার পাশে বসে, অর্থাৎ আমার পাশে ওর সিট পড়ে। ও ইংরেজিতে তেমন ভালো ছিল না। ওই দিন ইংরেজি পরীক্ষায় আমি ওকে অনেক হেল্প করি। পরীক্ষা শেষে বের হয়ে আমাকে ধন্যবাদ জানায় এবং এভাবেই শুরু হয় অঙ্কে জানা। এরপর দুজন ভাত খেতে যাওয়া, আড্ডা দেওয়া শুরু হয়, কিন্তু বিভিন্ন সময় কেবল আমার সাথেই ও কথা বলতো, আর কারো সাথেই মিশত না। আমি প্রথমে ওর সম্পর্কে বেশি কিছু জানতাম না, কিন্তু একটা বিষয় খেয়াল করলাম, ও প্রতিদিন বিকেলে মাগরিবের আজান পর্যন্ত কোথায় যেন চলে যায়, অর্থাৎ হোস্টেলে ফিরে আসে না। আমি ফুটবল ক্রিকেট খেলতাম, ওর না থাকাটা তেমন খেয়াল করিনি কখনো, কিন্তু লক্ষ্য করতাম একটা পলিথিনে কিছু নিয়ে সে কোথায় যেন যাচ্ছে। আবার মাগরিবের আজানের পরে চলেও আসতো, আর সব কিছুই স্বাভাবিকভাবে করত। তো একবার রমজান মাসে সবাইকে ইফতারের দাওয়াত দেওয়া হলো। আমি ইফতারের সময় ওকে ইফতার খাওয়ার জন্য খুঁজতে থাকি। পরে অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম আমাদের স্কুলের নির্মাণাধীন ভবনের 4 তলায় একটা রুমে ও 2টো টেবিল পাশাপাশি রেখে পা দুটো দুপাশে দিয়ে মার্শাল আর্ট প্র্যাকটিস করছে। প্রথমে আমি দেখে অবাক হয়ে যাই, কারণ ওর পরনে ব্ল্যাক বেল্ট আর সাদা প্যান্ট, যেগুলো মার্শাল আর্টের খেলোয়াড়রা পরেন। অনেক কঠিনভাবে অনুশীলন করছিল সে। এক পর্যায়ে লাফিয়ে নেমে অনুশীলন করছিল। পরে যখন ঘুরে অনুশীলন করছিল এবং সেই সময় সে আমাকে দেখে ফেলে, ও দাঁড়িয়ে যায়। আমিও অবাক হয়ে তাকিয়ে থাকি। পরে ও দৌড়ে এসে আমাকে হাত ধরে বলল, এসব যেন কাউকে না বলি। আমি বললাম, তোমাকে দেখে তো তেমন কিছু মনে হয়নি। আর তুমি কি না? কাপড় চেঞ্জ করতে করতে বলল, এতদিন কেউ জানতো না, আজ তুমি জেনে গেলে। এটা বলেই হেসে দিল। পরে দুজনে হোস্টেলে চলে আসি। আসার পরে আগের মতোই স্বাভাবিক এবং চুপচাপ শান্ত একটা ছেলে, অথচ সে মার্শাল আর্টের
ব্ল্যাক বেল্ট ছিল। পরে আমি ওর সম্পর্কে আরও জানতে আগ্রহী হই আর দুষ্টুমি করে ওকে আমার প্রেমের কথা বলি। আর অং বলতে থাকে তার পুরো জীবনের কালো জাদুর এক সত্য ঘটনা। একদিনে না, ধীরে ধীরে অঙ্কে আমি জানতে পারি কিভাবে সে এখানে এসেছে, কিভাবেই বা ব্ল্যাক বেল্ট উপাধি পেল। বলছে অং। আমি অং ব্রো। আমার বাড়ি বান্দরবান জেলার থানচি থেকে অনেক গহীনে বড় ভান্তের অর্থাৎ বৌদ্ধভিক্ষ গ্রাম নামক একটি গ্রামে, আর ওখানেই আমার জন্ম। আমাদের গ্রাম গহীন হওয়ায় আধুনিকতার ছোঁয়া তেমন লাগেনি। থানচি থেকে প্রায় 3 ঘন্টা মোটর সাইকেলে, তারপর পায়ে হেঁটে আরও অনেক গভীরে ছোট ঝড়া পাহাড় পেরিয়ে আমাদের গ্রাম। আমার নানা একজন তান্ত্রিক আর কবিরাজও ছিলেন। অনেক নাম ডাক ছিল ওনার। সবাই ওনাকে থানট্রয় নামে চিনত। আমাদের গ্রামে যত মানুষের রোগ ব্যাধি হতো সব কিছু উনিই সুস্থ করে তুলতেন, এবং আশ্চর্য হলেও সত্যি যে কেউই ওনার কাছ থেকে খালি হাতে ফিরত না। আমার মা আমার নানার একমাত্র মেয়ে ছিলেন, তাই আমার নানার বাড়িতেই আমরা থাকতাম। আমার বাবা একজন কৃষক ছিলেন। আমার বয়স যখন 10 বছর, শান্তি বাহিনীর জেএসএস তাদের সাথে ফসল নিয়ে আমার বাবার ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। ওরা বাবাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর কিছুদিন পরেই খবর আসে ওরা বাবাকে মেরে ফেলেছে। আমরা এই সংবাদ পেয়ে সন্ত্রাসীদের নেতাকে খবর পাঠাই। আমার নানার কথা শুনে সেই নেতা অনেক ভয় পেয়ে যায়, কেননা ওই নেতার সঙ্গীরা কাকে মেরেছে সেটা তিনি জানতেন না। আমার নানা ডেকে পাঠানোর পরে ওই নেতা জানতে পারে। ওই নেতা না আসা পর্যন্ত আমার নানা আমার বাবাকে দাহ করতে দেননি। পরে নেতা ও তার সঙ্গীরা এসে নানার কাছে ক্ষমা চায় এবং নিজেরাই বাবার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করেন। পরে ক্ষতিপূরণ বাবদ 1 লাখ টাকা আমার নানাকে দিতে চান, কিন্তু আমার নানা সেটা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে আমার বাবার বড় ভাইকে অনেক অনুরোধ করে ওই টাকাগুলো ওনার হাতেই দেন। টাকা দিয়ে চলে যাবার সময় উনি নানাকে আশ্বাস দেন যারা আমার বাবাকে মেরেছে তিনিও তাদেরকে মেরে ফেলবেন। পরে আমার নানা ওনাকে বললেন যে না, যা করার আমার নানাই করবেন, নেতাদের কিছু করতে হবে না। একথা শুনে নেতারা আবার আমার নানার পায়ে পড়ে ক্ষমা চায়, কারণ ওই নেতা ভালো করেই জানতো আমার নানার ক্ষমতা সম্পর্কে। নানা শুধু এটুকুই বলেন যে যারা নির্দোষ তাদের কিছুই হবে না। নেতা চলে যাবার পরে আমার বাবার দাহ সম্পন্ন হয়। আমার নানা প্লাস্টিকের কৌটোয় আমার বাবার দেহভস্যের কিছু অংশ নিয়ে ঘরে চলে যান এবং ওই দিনের পর থেকে কারো সাথেই তেমন আর কথা বলেন না। শুধু নিজের রুমে দিনরাত কি সব মন্ত্রপাঠ করতেন। বলে রাখা ভালো, আমাদের সম্প্রদায়ের কেউ মারা গেলে 1 সপ্তাহের মধ্যে তার জন্য কিছু ধর্মীয় অনুষ্ঠান করার নিয়ম আছে, কিন্তু নানার নির্দেশে সেই অনুষ্ঠান করা হয়নি। প্রায় 3 দিন পরে আমার নানা আবার আমার বাবার দাহ জায়গায় এসে চারিদিকে 4টি কাঠি পুঁতে দেন এবং লাল সুতো দিয়ে পুরো দাহস্থানটি ঘিরে দেন আর 4টি মোমবাতি জ্বালিয়ে দেন। সাথে কি যেন আরও অনেক মন্ত্র পাঠ করেন। একটানা প্রায় 2-3 রাত মন্ত্রপাঠ শেষে নানা উঠে দাঁড়ান। তারপর আমার মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেন। এরপর নানা আবার তার রুমে চলে যান আর সাথে নিয়ে যান ওনার পছন্দের খাবার, গুঁড়ো দুধ আর পান, সুপারি, জর্দা। আমার নানার এমন কাজ দেখে পুরো গ্রামের সবাই, এমনকি থানচির লোকজনও অনেক ভয় পেয়ে যান, কেননা নানার তান্ত্রিক বিদ্যা সম্পর্কে সবাই ভালো করেই জানতেন। যেহেতু আমার বাবাকে রাতে হত্যা করা হয়েছিল, সেহেতু কেই বা কারা করেছে সেটা কেউই জানত না। তাই সবাই ভয়ে ছিল যে কি ক্ষতি হয় কার। বাবার মৃত্যুর 8ম দিনে খুব সকাল সকাল 2জন মহিলা, একজন পুরুষ পাগলের মতো আমার নানাকে খুঁজতে থাকে। অনেক ডাকাডাকির পর নানা রুম থেকে বের হয়ে তাদেরকে রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলেন, তোরা বাড়ি চলে যা, আমি তোদেরকে কিছুই করতে পারবো না। আমার মেয়ে বিধবা হয়েছে, তোরাও হবি, তোদের কোনো ক্ষমা নেই। এই বলে নানা আবার তার রুমে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। সেই মহিলাদের চিৎকার আর কান্নাকাটিতে গ্রামের সবাই এসে আমাদের উঠোনে জড়ো হয়। পরে নানার কথা অনুযায়ী গ্রামবাসী ওই মহিলা আর পুরুষটাকে চলে যেতে বলেন এবং জিজ্ঞেস করেন তারাই কি আমার বাবাকে মেরেছে কিনা এবং কেনই বা
তারা নানার কাছে এভাবে ছুটে এসেছেন। তখন সেই মহিলারা বলতে লাগলেন, আজ থেকে সপ্তাহখানেক আগে সেই দুজন মহিলার একজনের স্বামী আর একজনের ভাই গভীর রাতে বাড়ি ফিরেন। স্বাভাবিকভাবে তারা প্রায়ই রাত করে বাড়ি ফিরত, যেহেতু তারা স্থানীয় সেই শীর্ষ সন্ত্রাসী পার্টির সাথে জড়িত, সেহেতু এ ব্যাপারে বাড়ির অন্যরা তেমন কিছু বলতো না। কিন্তু সেই রাতের দুদিন পরে এক রাতে তারা দুজনেই বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়ে যায় এবং একটা সময় বিকট শব্দ করে চিৎকার করে ঘুম থেকে উঠে ভয় পেয়ে কেঁদে ওঠে এবং বলতে থাকে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। এভাবে চিৎকার করে কাঁদতে থাকে এবং অবাক করা বিষয় হলো দুজনেরই একসাথে একই সময়ে একই ঘটনা ঘটতে থাকে। দুজনের বাড়ির অন্য সদস্যরা দুঃস্বপ্ন দেখেছে ভেবে প্রথম রাতটা কাটিয়ে দেয়। কিন্তু ওই দিন থেকে কি সকাল কি রাত প্রতি মুহূর্তেই তারা কাঁদতে থাকে আর বলতে থাকে, ও আমাকে মেরে ফেলবে। এক পর্যায়ে বাড়ির লোকেরা জিজ্ঞেস করতে থাকে সত্যি আসলে কি। তখন তারা সেই সত্যি বলে দেয় এবং তারা বলে তারাই আমার বাবাকে মেরেছে এবং তারা আমার বাবাকে সবসময় চোখের সামনে দেখছে আর আমার বাবা নাকি ওদের মারতে যাচ্ছে। দুজনের পরিবার একই সাথে একই এলাকায় হওয়ায় তাদের এমন কথা শুনে তাদের পরিবার একই সাথে একটা স্থানীয় কবিরাজের কাছে যান। কবিরাজ এই ব্যাপারে জানতে সন্ধ্যায় আসনে বসেন। কিছুক্ষণ পরে এক লাফে দাঁড়িয়ে যান এবং অনেক ভয়ে ভয়ে বলতে থাকেন, আমাকে মাফ করে দেন, আমি আমার জীবনে এরকম কোনো কিছু মোকাবেলা করিনি। এটা অনেক অনেক উচ্চ স্তরের কালো জাদু, ডাকিনী বিদ্যা, এবং এটা কোনো জিনভূতের কাজ নয়। এটা সরাসরি ওই মৃত লোকটার আত্মার কাজ, যাকে এখনো মুক্ত করে দেয়া হয়নি, এবং যিনি এসব করছেন তিনি সেই কাজে নিজের জীবন অধিষ্ঠান করে কাজ করছেন। সম্ভবত তোমাদের রোগীর মৃত্যু আগামী 9 থেকে 11 দিনের মধ্যে হবে। আর এরকম কাজ কেউ যদি করতে পারে তবে সেটা তিনি আমার গুরু থানট্রাই, এবং যদি সমাধান করতে পারে কেউ সেটা উনি। এই বলে তিনি দুহাত করজোড়ে নমস্কার করে বলতে থাকেন, গুরু আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে হাত দিয়েছি। কবিরাজের এমন অসহায় কথা শুনে রোগীরা প্রায় পাগল প্রায় হয়ে যায়। তাদের পরিবার এই খবর জানতে পারে, তারা আমাদের বাবার সম্পর্কে জানতে পারে। পরে তারা নানার কাছে ছুটে আসে ক্ষমা চাইতে, কিন্তু আমার বাবা নিরপরাধ থাকায় আমার নানা নাছোড়বান্দা ছিলেন। পরে তারা আমাদের গ্রাম থেকে নিজের গ্রামে চলে যায় আর নানা আবার নিজেকে ঘরে বন্দি করে ফেলেন আর সাধনায় মগ্ন হয়ে যান। বাবার মৃত্যুর 11 দিনের মাথায় খবর আসে সেই দুজন মানুষ মারা গেছে। শোনা যায় 10 দিনের দিবাগত রাতের শেষ দিকে তারা দুজনেই অনেক চিৎকার করতে থাকে এবং এক পর্যায়ে একেবারে চুপ হয়ে ঘুমিয়ে যায়। ঘুমাচ্ছে ভেবে বাড়ির সবাই যে যার রুমে চলে যায় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, পরদিন সকালে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় এবং ঘাড় তাদের পেছন দিকে মোড়ানো ছিল, চোখ খোলা অবস্থায়। 11তম দিন দুপুরে আমার নানা রুম থেকে বের হয়ে সবাইকে ডেকে বাবার শেষকৃত্যের জন্য পুনরায় আয়োজন করতে বলেন। আজকে নানার মুখে কোনো কষ্ট দেখেনি, তিনি হাসছিলেন মৃদু মৃদু। পরে নিজে থেকেই ছড়া অর্থাৎ নদীতে গিয়ে গোসল করে এসে বাবার দাহ করার জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলেন এবং কি কি যেন বলছিলেন। পরের দিন সকালে 11তম দিনে আমাদের স্থানীয় বিহার বৌদ্ধ মন্দির থেকে দুজন ভান্তে অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু এসে বাবার শেষকৃত্য অনুষ্ঠান শেষ করেন। কিন্তু আমাদের বিহারের বড় ভান্তে ধর্মগুরু তিনি আসলেন না। ভান্তেরা চলে গেলে আমার নানা তার ঘর থেকে দুটো রশি, দুটো কাপড়ের পুতুল আরও কি কি সহ বাবার দেহ ভস্মকে আগুনে পোড়ালেন এবং মাটি চাপা দিলেন। বাবার প্রথম দাহস্থানের চারিদিকে দেয়া লাল সুতার বাঁধন কেটে দিলেন, খুঁটি এবং লাল সুতোগুলোও আগুনে পুড়িয়ে দিলেন। তারপর আমার হাতে কবরের ওপর মাটি দেয়ালেন, মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলেন। সব শেষ করে বাড়িতে এসে আমার নানা আমার মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন।
তারপর প্রায় 12 দিন পরে নানা মুখে ভাত দিলেন। এরপর তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থাতেই তিনি মানুষের সেবা করতেন। 2006 সালে মারা যান। পরে আমাকে আমার মা বান্দরবন শহরের একটি খ্রিশ্চান স্কুলে ক্লাস 6-এ ভর্তি করিয়ে হোস্টেলে দিয়ে দেন। আমি ওখানেই পড়ালেখা করি আর মার্শাল আর্ট শিখি। কালক্রমে আমি ব্ল্যাক বেল্ট উপাধি পাই। ক্লাস 9-এ উঠলে আমাকে আমার মা এখানে নিয়ে আসেন, আর সেই থেকে আমি এখানে। রাসেল ভাই, এই ছিল অংয়ের জীবনের ঘটনা, কিন্তু আমার কাছে আরও ঘটনা আছে। অং, তার গ্রাম, বিশেষ করে অংয়ের নানা এবং তার গুরু, এবং অংয়ের গ্রামের বড় ভান্তে অর্থাৎ ধর্মগুরু, অংয়ের নানার গুরুর মেয়ের সাথে মুসলমান একটি পরিবারের লোমহর্ষক ঘটনা অং আমাকে বলেছিল। পরে কোনো একদিন সময় হলে আপনার অনুমতি পেলে পাঠিয়ে দেব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আমার আসল নাম ঠিকানা সঙ্গত কারণে গণমাধ্যমে প্রকাশে অনিচ্ছুক, এই জন্য তিনি কোনো কিছুই প্রকাশ করেননি। আমাকে লিখেছেন এখানে, কিন্তু আমি সেটা প্রকাশ করছিলাম। তো আমি আশা করছি যে এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে, কারণ খুব চমৎকার একটা ঘটনা, খুব চমৎকারভাবে গুছিয়ে তিনি লিখেছেন এবং ভালো না লাগার কোনো কারণ নেই। আমার কাছে তো খুবই অন্যরকম লেগেছে এবং একটা নতুন সংস্কৃতি সম্পর্কে জানতে পারা, একটা মানে আমরা তো যখন ঘটনা শুনি তখন মাথার ভেতরে দৃশ্যকল্প তৈরি হয়। তো এই ঘটনাটা পড়ার সময় আমি সেই পাহাড় দেখতে পাচ্ছিলাম, সেই লাল সুতো দিয়ে ঘেরা জায়গাটা, তারপরে সেই মানে দেহ ভস্য নিয়ে ঘরের ভেতরে নিজেকে বন্দি করে ফেলার দৃশ্যগুলো আমার কাছে খুব অদ্ভুত লাগছিল। আমার মনে হয় আপনারাও ভিজুয়ালাইজ করতে পেরেছেন। যদি করতে না পারেন তাহলে আমি বলবো ঘটনাটা সময় মতো, যদি পরে কোনো সময় পান, আরও একবার শুনবেন, ভালো লাগবে। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। পড়ে শোনান। এটা আমার প্রথম ঘটনা। ঘটনাটি হলো আমার দূর সম্পর্কের এক চাচা ও চাচির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ময়মনসিংহে গফরগাঁও উপজেলার। আমি দুঃখিত, কারণ ইউনিয়ন ও এলাকার নাম উল্লেখ করতে পারি না কিছু ব্যক্তিগত কারণে। তো ঘটনাটির সূত্রপাত 2022-এর 10 কি 12 তারিখের মধ্যে। আমার চাচা প্রতিদিনের মতো কাজ করে দুপুরের দিকে বাড়ি ফিরছিলেন। তার সাথে আরেকজন ছিলেন। তো ওনাদের বাড়ি যাওয়ার পথে একটা স্কুল আছে, ওই স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ একজন বৃদ্ধ পাগল ওনার কাছে এসে বলতে থাকেন, তোর সামনে খুব বিপদ, তুই সাবধানে চলাফেরা করিস। তো স্বাভাবিকভাবে উনি পাগলকে পাশ কাটিয়ে যান। পাগলের কথায় কোনো পাত্তা দেন না। পাগল যা খুশি তাই বলতে পারে, এটা ভেবে চাচা এড়িয়ে যান, কিন্তু ভুলে যান ব্যস্ততার মাঝে। নভেম্বরের 15 তারিখের দিকে উনি সারাদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন প্রায় 8টা কি 9টার দিকে। সাথে ছিল মাছ। গ্রামের দিকে 9টা মানে যথেষ্ট রাত, আর হালকা শীত পড়ার কারণে রাস্তায় কোনো মানুষ ছিল না। তিনি আসছিলেন এবং ওনার বাড়ির কাছাকাছি আসার আগে একটা বিল আছে, যেটার নাম স্থানীয় লোকেরা জৈলার বিল বলে। তো জৈলার বিলের রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ওনার ওপরে কে যেন ঢিল ছুঁড়ে মারে। তৎক্ষণাৎ তিনি আশেপাশে খুঁজতে থাকেন, কিন্তু কাউকে দেখতে পান না। নিজের মনের ভুল ভেবে আবার বাড়ির দিকে হাঁটতে থাকেন। তখন আবার ওনার শরীরে কেউ ঢিল মারে। তিনি সাহসী ব্যক্তি ছিলেন। তিনি কিছুটা পিছিয়ে দেখতে যান যে কেউ ওনার সাথে ইচ্ছাকৃতভাবে মজা করছে কিনা, কিন্তু তিনি কাউকেই খুঁজে পান না। রাস্তায় তিনি একাই ছিলেন। তখন তিনি কিছুটা ভয় পান এবং বাড়ির উদ্দেশ্যে যেতে থাকেন। এবং তৃতীয়বার যখন ওনার উপরে ঢিল পড়ে, তিনি খারাপ কিছুর উপস্থিতি বুঝতে পেরে আয়াতুল কুরসি পাঠ করেন এবং বলে ওঠেন, তুই যেই হোস না কেন, তোর রাস্তায় তুই যা, আমার রাস্তায় আমি যাব। তোর কোনো ক্ষতি আমি করিনি, তুইও আমার কোনো ক্ষতি করিস না। তারপর খারাপ কিছু ঘটতে পারে ভেবে তিনি দ্রুত হাঁটতে থাকেন। ওনার বারবার মনে হচ্ছিল যে ওনার পেছনে কেউ আসছে। পেছনে না তাকিয়ে ভয়ে ভয়ে বাড়িতে চলে আসেন তিনি। বাড়িতে গিয়ে ওনার সাথে কি ঘটেছে তা কাউকে বলেননি, সবাই ভয় পাবে তাই। তো চাচা চাচির হাতে মাছ তুলে দেন এবং চাচা ফ্রেশ হতে চলে যান। তিনি চাচির সাথেও ঘটনাটি শেয়ার করেননি। চাচি মাছগুলো হাতে নিয়ে অলসতা অনুভব করেন। তিনি মনে করেন এগুলো এভাবেই রেখে দেবেন, ফ্রিজে সকালে এগুলো কাটবেন। ফ্রিজটা ছিল চাচার রুমে। ওনার ছেলে রুম বন্ধ করে শুয়ে পড়েছিল। চাচি মাছগুলো রাখার জন্য ওনার ছেলেকে ডাকতে থাকেন, কিন্তু ওনার ছেলের কোনো সারা শব্দ নেই। কারণ ওনার ছেলে নাকি তখন কানে ইয়ারফোন লাগিয়ে ফেসবুকে ভিডিও স্ক্রল করছিল, যার কারণে তিনি সিদ্ধান্ত নেন জানালা দিয়ে ছেলেকে ডাকবেন। আর জানালাটা ছিল বাড়ির পেছন দিকে।
যখন তিনি বাড়ির পেছনে জানলা দিয়ে ডাকতে যান, তিনি লক্ষ্য করেন ওনার মাথার উপরের গাছটায় একটা পেঁচা সাদৃশ্য কিছু বসে আছে। তখন তিনি শুনতে পান যে পেঁচার মতো করে একটা কিছু ডাকছে। তিনি ভয় পেয়ে আবারও বাড়িতে আসার জন্য যখনই ঘুরতে যাবেন, তখনই গাছের একটা মোটা ডাল ভেঙে পড়ে ওনার ওপর। গাছ ভাঙার শব্দ শুনে চাচা এবং চাচার ছেলে ছুটে যান এবং চাচিকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। তারা ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন তাকে। ওনার শরীরে প্রচণ্ড জ্বর আসে। তো সকালে ওনারা ময়মনসিংহে নিয়ে যান জ্ঞান না ফেরা এবং প্রচুর জ্বর থাকার কারণে। 2 দিন পর ওনার জ্ঞান ফেরে। তখন সবাই জানতে চায় কি হয়েছিল। তারপর উনি বলেন ওনার ছেলেকে ডাকার সময় তিনি পেঁচার ডাক শুনতে পান, আর আসার সময় ওনার উপরে গাছ ভেঙে পড়েছে। তারপর আর কিছু মনে নেই। তখন আমার চাচার ওই পাগলের কথা মনে পড়ে এবং ঘটনার দিন ওনার সাথে ঘটা সব কিছু সবাইকে খুলে বলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চাচার পিছনে আর শয়তানটা অনেক বড় ক্ষতি করে দিয়ে যায় এবং ওই চাচি 18 তারিখে সকালের দিকে মারা যান। যখন ওনার দাফন কাফনের জন্য গোসল করান, তখন নাকি অন্য চাচিরা ভুক্তভোগীর পিঠে দেখতে পান রক্ত জমাট হয়ে কালো হয়ে আছে। তাদের নাকি দেখে মনে হয়েছিল কেউ মারাত্মকভাবে পিঠে আঘাত করেছে। সঠিকভাবেই দাফনের কাজ সম্পন্ন হয়। আসলে আমাদের সাথে ঘটা অনেক কিছুরই কোনো ব্যাখ্যা হয় না। জিন জাতির যে অস্তিত্ব আছে তা অস্বীকার করার কোনো অবকাশ নেই, কেননা পবিত্র কুরআনে জিনের অস্তিত্ব নিয়ে সূরা জিন নাজিল হয়েছে এবং মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন এই সূরা। মানুষের মাঝে যেমন ভালো খারাপ আছে, জিনদের মাঝেও ভালো খারাপ আছে। হয়তো চাচির মৃত্যু এভাবেই ছিল খারাপ কিছুর উসিলায়। আমি পরবর্তীতে আমার এক চাচাতো বোনের কাছে জানতে পারি ঘটনাটি। জানি না কতটুকু ভয়ের, কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। যার সাথে ঘটে সেই বলতে পারে প্রিয়জন হারানো কতটা বেদনার, কতটা ভয়াবহ। আমার লেখালেখির অভ্যাস নেই একদমই। এর আগে এত লম্বা কোনো কিছু লিখিনি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে জানাবেন। আপনার ঘটনাটি সিলেক্টেড হয়েছে এবং আশা করছি যে আপনি খুশি হয়েছেন সেই জন্য। এবং আপনার লেখা, আপনি বললেন যে আপনার লেখার অভ্যেস নেই, কিন্তু আপনার লেখার হাত খুব ভালো এবং আমি সেই জন্যই আপনাকে অনুরোধ করব যে পরবর্তীতে যদি সময় হয়, সুযোগ হয়, তাহলে আমাদের ঘটনা পাঠাবেন এবং আমাদের ঘটনা পাঠালে আমরা খুবই খুশি হব। আপনার ঘটনার অপেক্ষায় রইলাম। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠাতে হবে আমাদের কাছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি তাকিয়ে দেখছিলাম, মুখ থেকে লালা পড়ছে। এটা কোনো কুকুর না, অনেকটা বাঘের মতো দেখতে। লেজটা কুমিরের মতো, পিঠের ডোরাকাটা একটা ভাব আছে। এসেই আমার পায়ে কামড় দিল। এমন একটা পরিস্থিতি, নিজেকে বাঁচাবো নাকি ভয়কে জয় করব। আমরা চায়ের দোকানে বসতে যাব, ঠিক তখনই আমার এক কলিগ আজিজ ভাই অন্য একজনকে এটা বলছিলেন। আমি ভাইকে বললাম, ভাই কি যাতা বলছেন? আপনাকে কামড়ে দিলে আপনার পা দেখান, যদি মন দিয়ে শুনিস তাহলে বুঝবি কিভাবে। অফিস শেষে যাবার পথে বলবো তোকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো আছেন জানি, তা না হলে এটা পড়তেন না হয়তো। তো দোয়া থাকে সব সময় যেন ভালো থাকেন। আমি অফিস শেষ করে ওনার জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণের জন্য। এরপর একসাথে রিক্সা নিলাম। পথে বললেন বাসের মধ্যে না বলে নেমে চা খেতে খেতে বলবেন। বলে রাখি, আমি তখন একটা জব করতাম যেটার অফিস ছিল উত্তরায় জসিমউদ্দিনে, আর আমার বাসা মিরপুর 13 নম্বর মসজিদের উল্টা পাশে। তো আমরা মিরপুর 10-এ নামলাম। ভাই আমাকে বলতে শুরু করলো, আর উনি আমাকে এটা বলেছেন 2016-তে। ঘটনাটি মুক্তিযুদ্ধের আগের। এবার ঘটনায় চলে যাই। ঘটনাটা ওনার দূর সম্পর্কের এক দাদার কাছে শুনেছিলেন। সেদিন উনি এশার নামাজ পড়ে ভাবেন কিছু সময় মসজিদে বসে থাকবেন। বাইরে ঝড় বইছে, তাই উনি বের হতে পারছিলেন না। উনি মসজিদে মাগরিবের সময় এসেছিলেন। নদী পার হয়ে 20 মিনিট হেঁটে মসজিদে যেতে হয়। ওনাদের এলাকার মসজিদের কাজ চলছে, তাই উনি অন্য মসজিদে যেতেন। ওনার ব্যাক করতে করতে অনেক সময় লাগবে, তাই উনি ফেরত না এসে থেকে যান। মসজিদে হুজুর ওনাকে বলেন, আমি আর মুয়াজ্জিন সাহেব আছি, আমাদের সাথে থেকে যান, অনেক রাত হয়ে গেছে। তাছাড়া কাদা রাস্তা, সাথে অন্ধকার, ঘাটে গেলে নৌকা পাবেন কিনা। দাদু ভাই বলেন যে নৌকা না পেলে উত্তরকোনা দিয়ে হেঁটে চলে যাব, ওইদিকে পানি কম আছে। বাড়িতে না গেলে সবাই চিন্তা করবে, এর চেয়ে চলে যাওয়াই ভালো। তাই পরে মসজিদের হুজুর ওনাকে একটা টর্চ লাইট দিয়ে দেন।
লাইটটা নিয়ে যান, কাজে দেবে। আর ওদিকে রাস্তাটা ভালো না, আল্লাহর নাম নিতে নিতে যান। তো আমার দাদু বের হয়ে গেলেন। উনি আল্লাহকে ডাকতে ডাকতে যাচ্ছেন। তুফান আর বৃষ্টির কারণে পুরো রাস্তা কাদা কাদা হয়ে আছে। দাদু তাই জুতা খুলে হাতে নেন। আবছা আবছা আলোয় সামান্য দূরে দেখা যায়। তো 5-7 মিনিট হাঁটার পর উনি দেখলেন 4 জন লোক কিছু একটা কাঁধে নিয়ে যাচ্ছেন। উনি ভাবলেন এত রাতে হয়তো জেলেরা মাছ ধরে ফিরছে। উনি একটু জোরে হেঁটে তাদের সামনে যেতে চাইলেন, কিন্তু উনি যতই জোরে হাঁটেন দেখেন তারা তত জোরে হাঁটছে। এরপর উনি হাঁক দিলেন, ভাই একটু দাঁড়াও, একসাথে যাই। এরপরই দেখেন যে ওনারা যেটা নিয়ে যাচ্ছেন ওটা থেকে কিছু একটা লাফ দিল, আর ওই 4 জন ঠিক তখনই হাওয়ায় মিলিয়ে গেল, আর সেই প্রাণীটা দাদির উপরে এসে লাফ দিল। দাদু তখন দেখলেন তার মুখ থেকে লালা পড়ছে। এটা কোনো কুকুর না অনেকটা বাঘের মতো দেখতে, লেজটা কুমিরের মতো, পিঠে আবার ডোরাকাটা দাগ। এসেই পায়ে কামড় দিল। এমন একটা পরিস্থিতি, নিজেকে বাঁচাবো নাকি ভয়কে জয় করব? দাদু হাতের টর্চটা দিয়ে ওই প্রাণীটার মাথায় বাড়ি দিলেন, কিন্তু ছাড়ল না। দাদু তখন মনে করলেন এমন কিছু বাস্তবে থাকতে পারে না, আর উনি সূরা আর দরুদ পড়তে শুরু করলেন। এরপর দেখলেন প্রাণীটা পা ছেড়ে দিল এবং আস্তে আস্তে একটা মানুষে পরিণত হলো। এরপর পুরো মানুষ না হয়ে শরীরটা শুধু হলো এবং পেছনে একটা লেজের মতো, লালাগুলো তখনও মুখ দিয়ে ঝরছে। দাদু কোনোভাবে খোঁড়াতে খোঁড়াতে নদীর যে দিকটায় পানি কম সেদিকে যেতে থাকলেন। আর পেছনে দেখলেন সেই প্রাণীটা ওনার পা থেকে বের হওয়া রক্তগুলো জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে আর দাদুর দিকে এগিয়ে আসছে, ঠিক একটা কুকুর যেভাবে খায়। সেই প্রাণীটির হাত মাটির মধ্যে কেমন যেন খামচি দিয়ে ধরে আছে সে। পিছনের পাগুলো মাটিতে ঠিক দেখতে মাকড়সার মতো, কিন্তু গায়ে একটা কাপড় আছে, তবে কী রঙের কাপড় সেটা মনে নেই ওনার। এরপর উনি গড়াতে গড়াতে পানিতে নামলেন, নেমে সাঁতার কাটতে লাগলেন। ওই প্রাণীটি পেছনে এসে দাঁড়িয়ে গেল। দাদু আর পেছনে তাকাননি। উনি ঠিক তখন শব্দ শুনলেন, ঝুপ করে কেউ একজন পানিতে ঝাঁপ দিল। দাদু বুঝতে পারলেন দাদুর আর রক্ষা নেই। তিনি কালেমা পড়া শুরু করলেন জোরে জোরে। ঠিক তখনই ওই প্রাণীটা ওনাকে পানির ওপর ছুঁড়ে মারলেন, আর দাদু নদীর পাড়ে এসে পড়লেন। দাদুর মাথায় ব্যথা পান, গায়ে হাতেও ব্যথা পান, আবার অন্যদিকে তার পা দিয়েও রক্ত ঝরছিল। আর ঠিক তখন সেই প্রাণীটা উড়ে এসে দাদুর ওপরে পড়ল। উনি দেখলেন ওই প্রাণীটা ওনার মুখের ওপর লালা ফেলছে, আর দাদু নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি জ্ঞান হারান। এরপর যখন ওনার জ্ঞান ফেরে উনি দেখেন যে উনি একটা জঙ্গলে পড়ে আছেন। ওনার বাম হাতে কামড়ের দাগ, ওনার গায়ের পাঞ্জাবিটা ছিঁড়ে বাজে অবস্থা হয়ে গেছে, কাদা লেগে আছে বিভিন্ন জায়গায়, শুকনো সব কিছু। তখন উনি দেখলেন একটা লোক এসে ওনাকে হাত ধরে টেনে তুললেন। দাদু তখন ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, আমি কোথায় আছি? গতকাল রাতে? লোকটা থামিয়ে বললেন, আমি সব জানি, আপনার বলতে হবে না। আপনার গতকাল রাতে এভাবে কাউকে ডাকা ঠিক হয়নি। যাচ্ছিলেন একা, চলেই যেতেন, কেন ডাক দিলেন? লোকটা দাদুকে জঙ্গল থেকে বের হবার রাস্তা দেখিয়ে দিলেন, আর একটা লতা পাতা জড়ানো বেড়া পার হতেই দাদুকে বললেন, ভালো থাকবেন, আর লোকটা গায়েব হয়ে যায়। দাদু দেখেন উনি এখনও ওনার বাড়ির রাস্তায় আসেননি, ওনাকে নদী পার হতে হবে। উনি নদীর পাড়ে গেলে দেখেন যে নৌকা নিয়ে মাঝিরা ওনাকে দেখেই দৌড়ে এসে বলল, কি হয়েছে মিয়া ভাই? তারপর ওনারা ধরে নৌকায় ওঠান। ওনাকে জিজ্ঞেস করায় উনি বলেন যে রাতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, কিন্তু উনি আসল ঘটনা বলেন না। উনি চাচ্ছিলেন আগে বাড়িতে পৌঁছাবেন, তারপর কারোর সাথে কথা বলবেন। উনি গা হাত নৌকায় থাকতে থাকতে ধুয়ে নিলেন। ওনার পায়ে একটা কাপড় দিয়ে কিছু একটা লাগানো ছিল, পাঞ্জাবির বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে, রক্ত লেগে আছে। পরে উনি বাসায় এসে সময় মতো সবাইকে ঘটনাটি বললেন। উনি পায়ের দাগটাও দেখিয়েছিলেন সবাইকে, তবে সেখানটায় দেখা গেল দাগ আছে 9টা দাঁতের, 5টা পায়ের ওপরের দিকে আর 4টা নিচের দিকে। আর ঠিক মানুষের দাঁতের মতো কামড়ের দাগ, কিছুটা শুকিয়ে গেছে, রক্ত পড়াও বন্ধ হয়েছে, তবে অনেকটা গর্ত হয়নি। ঘটনা কারো ভালো লাগবে কিনা জানি না, শেয়ার করলে খুশি হব। আর হ্যাঁ, ঘটনাটা লেখার স্বার্থে কিছু জিনিস আমাকে গুছাতে হয়েছে, এতে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। রাশেদুল পিয়াস পাঠিয়েছেন ঘটনাটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
জানি আপনি ভালো আছেন, তাই আর জিজ্ঞেস করলাম না, কারণ আপনি সবসময় ভালো থাকেন। যাই হোক, আমি নোমান, থাকি খুলনাতে এবং আমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। আর ঘটনাটি আমার সাথে ঘটা, বেশি কথা না বলে ঘটনায় যেতে চাই। আর এটা আমার ফার্স্ট ঘটনা, তাই লেখায় কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ঘটে আমার সাথে আজ থেকে 3 বছর আগে। আমি তখন নতুন গাড়ি চালানো শিখলাম। যখন কল আসতো তখনই চলে যেতাম। একদিন আমি খুব রাত করেই বাসায় ফিরলাম, কারণ ওই দিন কোনো ভাড়া মারতে পারিনি। তাই আর কি, বাসায় এসে আম্মু বলল, কিরে তুই আজ এত দেরি করে বাসায় ফিরলি? তখন আমি বললাম, আজ সারাদিন কোনো ভাড়া হয়নি, তাই দেরি হয়েছে। তখন আম্মু বলল, আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়লাম। ঠিক রাত 1টা বাজে আমার মোবাইলে একটা কল আসলো। আমি একটু হকচকিয়ে উঠলাম, দেখি আমার মোবাইলে 10 বার কল এসেছে। আসলে খুবই ক্লান্ত ছিলাম, তাই কলটা ধরতে পারিনি। পরের বার আবার কল আসলো এবং আমি ধরলাম, বললাম, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে একজন বলল, ভাই একটা ডেড বডি আছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। কোথায় যাবেন? পিরোজপুর সন্ন্যাসী শহরে। যাই হোক, আমি তখন আমার হেল্পারকে ফোন দিলাম, বললাম, কোথায় তুই? ও বলল, ভাই আমি তো বাসায়, ট্রিপ পেয়েছি একটা, তাড়াতাড়ি চলে আয়, মেডিকেলে যেতে হবে। আমি তখনও ভাবিনি আমার জন্য কত বড় একটা চমক রয়েছে। যাই হোক, আমি তাড়াতাড়ি মেডিকেলের মর্গে এসে লাশটা গাড়িতে তুললাম এবং দেখলাম লাশটা একটা হিন্দুর লাশ। তারপর আমি তার মুখের কাপড়টা ঢেকে দিলাম। আমি তাদেরকে বললাম, আপনারা যারা যারা যাবেন উঠে পড়েন। তারপর সবাই উঠল এবং আমি গাড়ি চালাতে শুরু করলাম। প্রথমে ঠিকঠাক মতোই গাড়ি চলল, কিন্তু আমরা যখন রূপসা ব্রিজ পার হলাম তখনই বিপত্তি ঘটল। আমি আমার বামে তাকিয়ে যা দেখি তা দেখে আমি রীতিমতো অবাক। আমার পেছনে যে লাশটা, সেটা আমার গাড়ির সাথে সাথেই হাঁটছে আর বলছে যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা দেখে আমার ঘাম টপ টপ করে পড়তে শুরু করলো। জানি লিসেনাররা বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। কি ভাবছেন এখানেই শেষ? এখন থেকে কেবল শুরু। যাই হোক, সারাটা রাস্তা আমার সাথে সাথেই এই লাশটা আসছিল। তাদের বাড়ি পৌঁছালাম, লাশটাকে নামালাম, কিন্তু একটু তাড়াতাড়ি করছি, সেটা আমার হেল্পারেরও চোখ এড়ালো না, এবং আমি ঘামছিও প্রচুর, সেটাও লক্ষণীয় একটা বিষয়। তারপর আমি গাড়িতে উঠে স্টার্ট দিলাম, আমি চালাতে শুরু করলাম এবং তাদের বাড়ি থেকে কিছুটা দূর আসার পর আমার হেল্পার আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি তো তাড়াহুড়া করছিলেন কেন, আর তো ঘামছেন কেন? তখন আমি বললাম, ও কিছু না, শুনলে হয়তো ভয় পাবে, তাই আর ওকে কিছু বলিনি। যাই হোক, সন্ন্যাসী 3 রাস্তার মোড় নামক একটা জায়গা আছে, ওখানে আসার পর আমি শুনতে পেলাম কেউ ফিসফিস করে কি যেন বলছে। আমি পেছনে তাকানোর সাহসও পাচ্ছি না। আমি যখন আমার আয়না দিয়ে দেখার চেষ্টা করলাম, তখনই পেছন থেকে একজন খুব ভারী কণ্ঠে বলল, আমাদের ওই চৌরাস্তার মোড়ে নামিয়ে দিয়ে তারপর তোরা যাবি। আমি আমার হেল্পারকে বললাম, একটা সিগারেট ধরিয়ে দে। তখনই দেখলাম আমার নতুন লাইটারটা কাজ করছিল না। কিছুটা সময় পার হওয়ার পর হঠাৎ লাইটারটা জ্বলে উঠল আর ফিসফিস আওয়াজও বন্ধ হয়ে গেল। আমি তাড়াতাড়ি আল্লাহর নাম নিয়ে আবারও গাড়ি চালাতে শুরু করলাম এবং এর মধ্যে আমাদের দুজনেরই অবস্থা খুব খারাপ। তাই চরখালি ফেরিঘাট মোড়ে দেখলাম এক চাচার দোকান। আমরা ওখানে নামলাম, নেমে আমরা দুজনেই চা খেলাম, বিস্কিট খেলাম, কিন্তু ওই চায়ের দোকানদার চাচা কোনো কথা বলছেন না। তারপর আমরা বিল দিয়ে যখন গাড়িতে উঠব, তখন তিনি একটা কথাই বললেন, তোমরা তাহলে ফিরে আসতে পারলে? তেমন কেউ ওদের হাত থেকে ফিরে আসতে পারে না। চাচার কথার কিছুই বুঝলাম না। তারপর আমরা খুলনাতে ফিরলাম। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, আমার দেশের বাড়ি ওই পথটা দিয়ে। আমি যখন বাসের হেল্পারকে জিজ্ঞেস করলাম যে এখানে একটা চাচার দোকান আছে কিনা, সে আমার দিকে এমনভাবে তাকালো, আমি আজ থেকে 8-9 বছর এই বাসে, আমি এখনো তো কোনো চাচার দোকান দেখিনি। এখানে আমার অবাক হবার মাত্রা চরমে পৌঁছালো।